সিনাপসিসের আরও কিছু কাজ আছে, যেমন বিভিন্ন নিউরনের মধ্যে একটা সমন্বিত সাড়া প্রদান করা এবং যে অতি দুর্বল বা নিম্নমাত্রার যে স্নায়ু উদ্দীপনা আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া, এবং সর্বশেষে দেখো প্রচণ্ড স্নায়ু উদ্দীপনায় নিউরোট্রান্সমিটার ক্ষরণ বা প্রবাহ যেটা আছে সেটা কমিয়ে দেয়, যার ফলস্বরূপ তোমার অতি উদ্দীপনা প্রবাহে বাধা পায় এবং এইটার ফলস্বরূপ হিসাবে তোমার আসলে কার্যকর যে অংশ আছে সেটা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তিনটা যে অংশ তোমাদের এই সেন্টেন্সটার আলাদাভাবে মনে রাখার চেষ্টা করবা। একটা সেন্টেন্সে মনে রাখতে গেলে তোমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। এরপর দেখো স্নায়ুতন্ত্রের মাধ্যমে কিভাবে স্নায়ু উদ্দীপনাটা সম্পূর্ণ আমাদের স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহমান থাকতেছে। এই প্রবাহ চিত্রটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা অবশ্যই এটা গুরুত্বের সাথে পড়বে এবং যদি প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা যদি সম্ভাবনা থাকে যে আচ্ছা ঠিক আছে তোমাদের খুব বেশি প্রয়োজন, তাহলে দরকার হলে আমরা আমাদের এই বইতে যত ধরনের তোমাদের এই ধারাবাহিক বা প্রবাহ চিত্রগুলো আছে তার একটা আলাদা কয়েকটা ভিডিও করে দিতে পারি। এরপর দেখো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। এখানে যে ডেসক্রিপটিভ বা প্যারাগ্রাফ আকারে যে তোমাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমরা এইখান থেকে না পড়ে নিচে যে ছকটা আছে সেই ছকের থেকে এক জায়গায় অর্থাৎ সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। স্নায়ুতন্ত্রকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং অন্যটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক যেটা আমরা প্রধান অংশ, এবং সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, অবশ্যই ইংরেজি নামটাও মনে রাখবা। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার তোমার ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয় এই দুইটা পার্টে ভাগ করা যায়। এখন খেয়াল রাখবা তোমাদের যে স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র অংশটা আছে ওই অংশটা কিন্তু আসলে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমরা চাইলে এই পার্টটা অর্থাৎ ওই পাশের পার্টটুকু কিন্তু তোমরা চাইলে ইগনোর করতে পারো। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ঐচ্ছিক যে স্নায়ুতন্ত্র এটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে করোটিক স্নায়ু, অন্যটা হচ্ছে সুষুম্না স্নায়ু। এদের নাম্বারটা বেশ ইম্পর্টেন্ট, করোটিক স্নায়ু 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু 31 জোড়া। এখানে খেয়াল রাখবা যদি 12টি দেওয়া থাকে সেটার ক্ষেত্রে যেন আবার তোমরা টিক চিহ্ন না দিয়ে ফেলো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে সংক্ষেপে সিএনএস বলা হয়। এখন আমাদের যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এটা মূলত ভ্রূণীয় একটোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। এই তথ্যটাই শুধুমাত্র জানতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট তথ্য। আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড এই দুইটার বাইরে একটা আবরণ থাকে যে আবরণটাকে মেনিনজেস বলে। খেয়াল রাখবা তোমরা কিন্তু মস্তিষ্ক শব্দটাকে বেশি গুরুত্বের সাথে দেখো, বাট যখন প্রশ্নে আসে যে সুষুম্না কাণ্ডের বাইরে কি একটা আবরণ থাকে সেটা কিন্তু তোমরা কনফিউশনে পড়ে যাও। সো খেয়াল রাখবা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুইটার বাইরেই কিন্তু যে আবরণ সেটাকে আমরা মেনিনজেস বলতেছি। এবং মেনিনজেস আবার 3টি ঝিল্লিময় আবরণ বা তন্তুময় ঝিল্লি নিয়ে গঠিত, এবং সেটাকে বাইরের দিকে বলতে গেলে তোমার ডুরা ম্যাটার, তারপরে মধ্যখানে অ্যারাকনয়েড ম্যাটার এবং ভেতরে বলতে গেলে পায়া ম্যাটার। এবার দেখো আমাদের মস্তিষ্ককে প্রধানত 3টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক। বাট আমি সাজেস্ট করবো এখান থেকে এটা না পড়ার জন্য, তোমরা এটা ইগনোর করবা। এখানে আমরা নিচে সুন্দর করে ছকে পড়বো। আমাদের যে মস্তিষ্ক একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এটা সাধারণত 1500 ঘন সেন্টিমিটার হয়ে থাকে, ওজন 1.36 কেজি এবং এতে প্রায় 100 বিলিয়ন নিউরন সেল থাকে। 100 কথাটা তোমরা আরেকবারও জানতে পারবা যখন উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ বিভাজন অধ্যায়টা পড়বা, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার পড়বা। সেখানে বলা থাকবে 100 ট্রিলিয়ন সেল, অর্থাৎ আমাদের টোটাল বডিতে তোমার 100 ট্রিলিয়ন কোষ থাকে, তার মধ্য থেকে একটা অংশ হচ্ছে 100 বিলিয়ন নিউরন কোষ। 100 ট্রিলিয়ন বলতে আশা করি তোমরা জানো যে 1 ট্রিলিয়ন ইকুয়াল টু 1000 বিলিয়ন এবং 1 বিলিয়ন ইকুয়াল টু 100 ক্রোর বা 100 কোটি। মস্তিষ্ককে প্রধানত 3টা ভাগে ভাগ করা যাচ্ছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এদের যে ইংরেজি নামটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সেকেন্ড যে পার্টগুলো আছে অর্থাৎ প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন। অবশ্যই মনে রাখবা। অবশ্যই এর সাথে চেষ্টা করবা যে পাশের যে অংশটা অর্থাৎ ফোর ব্রেন, মিড ব্রেন এবং হিন্ড ব্রেন, যেহেতু অগ্র, মধ্য এবং পশ্চাতের সাথে এদের একটা মিলও আছে নামের ক্ষেত্রে, তোমরা মনে রাখার চেষ্টা করবা।
এখানে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক এই তিনটাকেই আবার আরও তিনটা পার্টে ভাগ করা যায়। বেশি ইম্পর্টেন্ট অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের পার্টগুলো, কেননা মধ্য মস্তিষ্ক থেকে প্রশ্ন একটু কম আসে, তারপরেও অবশ্যই তোমরা মনে রাখবা। অগ্র মস্তিষ্ককে সেরেব্রাম, তারপরে তোমার থ্যালামাস এবং হাইপোথ্যালামাসে বিভক্ত করা যায়, এবং পশ্চাৎ মস্তিষ্ককে সেরেবেলাম, মেডুলা অবলঙ্গাটা এবং পন্সে বিভক্ত করা যায়। খেয়াল রাখবা, সেরেব্রাম এবং সেরেবেলাম ডিফারেন্ট জিনিস। সেরেব্রাম অগ্র মস্তিষ্কে, সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কে। সেরেব্রাম নামটা ছোট, আগে অবস্থান, সেরেবেলাম নামটা বড়, পরে অবস্থান। মধ্য মস্তিষ্ককে তোমার সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং সেরেব্রাল অ্যাকুইডাক্টে বিভক্ত করা যায়। অগ্র মস্তিষ্কের সেরেব্রাম আবার দুই খণ্ড বিশিষ্ট, প্রতিটা খণ্ডকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়, সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। এবং খেয়াল রাখবা, এই যে সেরেব্রাম, এই সেরেব্রামই কিন্তু মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ।